আমি আরেকটা বলি, এই যে রবীন্দ্রনাথের নিয়ে কথা বলছিলাম, একটা প্রাসঙ্গিক খুব পোস্ট না সামনে আনলেই নয়। আমি মণিশঙ্কর এবং সঞ্জিত স্যারের কাছে আসার আগে বলি, বাংলাদেশের রবীন্দ্র বিদ্বেষ নতুন কিছু নয়। বাংলাদেশের সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতকে প্যারোডি করা নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেন। আমি কেন বলছি, আশঙ্কা রয়েছে কোথাও যে দেশটার এবার জাতীয় সঙ্গীতটাই বদলে যাবে কিনা। দেখাবো একবার কি লেখা ছিল সেই ফেসবুক পোস্টে। আবারও বলে পুরনো পোস্ট, কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে পুরনো জিনিসই। আপনারা যারা ভাবছেন যে কেন পুরনো জিনিস ভাইরাল করা হচ্ছে, কারণ আপনারাও বুঝুন, ভয় রয়েছে, আশঙ্কা রয়েছে। কে লিখেছিলেন নোবেল ফেসবুক পোস্টে? লিখেছিলেন রবীন্দ্রনাথ নজরুল তো আর নবী নন কিংবা কোনো দেবতা নন যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যায় নাই, তারে নিয়ে এদেশে চর্চা হয়, এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাকে নিয়ে যে চর্চা হচ্ছে এটাই অনেক, এটা বলতে চাইছেন তার ভাষায়। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায়, সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক। এই হচ্ছে সেই সময়কার মানসিকতা। কয়েক বছরের 19-20 পুরনো। আমার আবারও একই প্রশ্ন, এখন যারা ক্ষমতা দখল করছে বা এখন যে উল্লাস দেখছি আমরা, জল্লাদের উল্লাস মঞ্চের রূপ দেখতে পাচ্ছি আমরা, কি নিশ্চয়তা রয়েছে? এটা সংস্কৃতি বলে মনে হচ্ছে না। শেষ সময় নোবেলকে নিয়ে বিতর্ক হয়েছিল, কিন্তু আমি জানি না যে এই পরিবর্তিত পরিস্থিতিতে এরকম আরো অনেক নোবেল আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসবে কিনা, কি বলবেন মণিশঙ্করদা? না, দেখুন, আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ নিয়ে কথা হচ্ছে। আমরা যারা একটু আধটু সঙ্গীত চর্চা করি তাদের কাছে এই দিনটা একটা ভারাক্রান্ত। আমার 12 বছর পর আমি স্টুডিওতে শোভন সুন্দরকে দেখে আমি একটু নস্টালজিক হয়ে গেলাম। কারণ কি, রবীন্দ্রনাথের 150 বছর পূর্তি উপলক্ষে যখন সারা বিশ্বের প্রতিটি দেশে এক একটা করে টিম পাঠানো হচ্ছে, সেই একটা টিমের মধ্যে আমি শোভন সুন্দর ছিলাম। বাংলাদেশে গিয়েই প্রোগ্রামটা করেছিলাম গুলশানে, আমরা এক রুমেই সম্ভবত ছিলাম। ফলে তখন যখন আমরা ওখানে প্রোগ্রাম করছি এবং মানুষজনের সঙ্গে কথা বলছি, বিশ্বাস করুন আজকের দিনটা ভাবতেই পারিনি যে বাংলাদেশের মানুষজন এইরকম একটা ঘটনা ঘটাতে পারে। তাদের আতিথেয়তা, তাদের বাচনভঙ্গি। এবং এই শ্রাবণ মাসে একটা রবীন্দ্রনাথের গান আমার খুব মনে পড়ে যায়, যেখানে হাসি কান্না দুটোকে মিশিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। সেই গানটা আমি 2 লাইন একটা গাইছি আর কি। হাসির কানায় কানায় ভরা নয়নের জল তুই কি এনেছিস বল আজ শ্রাবণের পূর্ণিমাতে। তো রবীন্দ্রনাথকে আমরা ভাবি যে একটা পাসপোর্ট, এই পাসপোর্ট ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, রবীন্দ্রনাথ থাকলে আমরা যেখানে খুশি যেতে পারি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে। সেই রবীন্দ্রনাথকে নিয়ে যখন কথা হচ্ছে তার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনি মনে রাখবেন যে এই গানটি সম্ভবত গাওয়া হয়েছিল 1925 সালে স্বরবিতানের 31 নম্বর ইয়েতে। মানসী যে কবিতাটা, বিখ্যাত কবিতা, সেটা রবীন্দ্রনাথ কিন্তু বাংলাদেশে বসে লিখেছিলেন। এবং তার পরিবার, তিনি বেশ কিছুদিন শিলাইদহে তার পৈতৃক বাড়িতে বহুদিন ছিলেন। সেইগুলো কি এখন, সেগুলো কি আজকে ভেঙে দেওয়া হবে? আমার কোশ্চেন হচ্ছে এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখবেন কিছুদিন আগে যখন স্টুডেন্ট মুভমেন্টটা হচ্ছিল, গুলি চলছিল, তখনও কিন্তু আমি এই মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কথাগুলো বলেছিলাম, নোবেল লরিয়েট। এবং যেদিন প্রথমেই বাংলাদেশের এই জিনিসটা শুরু হয়, আমি গাড়িতে যেতে যেতে দেখছিলাম তার বক্তৃতা। তিনি বলছেন আজকে আমাদের আনন্দের দিন, খুশির দিন, স্বাধীনতার দিন। তখন কিন্তু এইসব কাণ্ডগুলো রীতিমতো ঘটে চলেছে। ফলে আমার মনে হয় তার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদত এখানটাতে আছে। এটা কিন্তু ভাবনা চিন্তা করে দেখতে হবে। আমি বলছি, একজন নোবেল লরিয়েট তার শুধুমাত্র একটা সাবজেক্টের উপর থেকে নোবেল পাবেন তা তো নয়। তার মধ্যে কৃষ্টি, সংস্কৃতি, সহিষ্ণুতা সব কিছুই তো তার মধ্যে থাকবে, তবেই তো বুঝবো তিনি নোবেল পাওয়ার যোগ্য। তিনি যদি মনে করেন যে হাসিনা সরকার, হাসিনার গভর্নমেন্ট তারা ডিক্টেটরশিপ চালাচ্ছে, সেটার জন্য তিনি আন্দোলন করতে পারে এবং আন্দোলনটা গণতান্ত্রিক পথে হতে পারে। কিন্তু যেটাতে আপনার ইউনেস্কো যেখানে হেরিটেজ একটা আইডেন্টিটিকে রিকগনাইজ করেছে, সেই হেরিটেজটাকে নষ্ট করে দিচ্ছে, সেখানে একটা নোবেল লরিয়েট বলছে আমাদের আজকে খুব খুশির দিন। এটা দ্বিতীয় গেল। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, স্বর্ণালী তুমি অনেকগুলো ঘটনা দেখাচ্ছ এবং খুব কম সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, সময়টা খুব কম। আমার কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে
এবং প্রতিটা দেশে যদি এরকম হতে থাকে তাহলে সারা পৃথিবী একটা কোন জায়গায় আছে সেটা একটা ভাববার বিষয়। মানুষ তো প্রশ্ন করছে মজা করে আমি দেখছিলাম প্রশ্ন করছে যদি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি এত বিদ্বেষ থাকে, তার মূর্তি ভাঙা হয়, তাহলে টাকায় তো রয়েছে তার ছবি, এবার কি তারা টাকাটাকে জ্বালিয়ে দেবে? সেইখানটাতে আমার প্রশ্ন যে সারা পৃথিবীতে যদি কোনো দেশ এরকম যদি একটা ঘটনা ঘটায়, তার জন্যে যারা আমি পল সায়েন্সের স্টুডেন্ট নই, কিন্তু যতটুকু পলিটিক্যাল সায়েন্স আমি মানে এইচএসে পড়েছি, আমাদের সিকিউরিটি কাউন্সিল, আমাদের ইউএনও যেখানে বিশ্বের শান্তির কথা বলে এবং কোথাও অশান্তি হলে তারা সেখানে শান্তির বার্তা নিয়ে পৌঁছে যাবে, তারা আজ কোথায় আছে? দিনের পর দিন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তারা তো কোথাও আসছে না। আজকে যখন কোনো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কোনো একটা মানে আইন নিয়ে কোনো মতপার্থক্য হয়, একটা ইন্টারন্যাশনাল কোর্ট আছে, সেই কোর্টে যখন একটা অর্ডার দিচ্ছে, হেগে দেখলাম আমরা একটা অর্ডার দিল পাকিস্তানের বিরুদ্ধে, সেই অর্ডারটা কোনো এক্সিকিউট হচ্ছে না, কেন মানছে না? আমরা WHO যখন কোভিডের সময়, তখন যে বার্তাগুলো দিচ্ছিল প্রতিটা দেশ মেনে চলছিল, কারণ আমরা ধরে নিয়েছি সারা পৃথিবীর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একমাত্র প্রতিষ্ঠান তার কথা। তাহলে আমার কথা হচ্ছে আজকে সিকিউরিটি কাউন্সিল কোথায়, আজকে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কোথায়? কেউ বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার উচিত ছিল যে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করে এই ধরনের একটা সংকটের সময়, সেটা করছে কিনা আমি নিশ্চিত যে এরকম একটা সংকটের সময় প্রতিবেশী দেশ আমাদের দেশে এটা পড়তে পারে, নিশ্চয়ই করছেন, কিন্তু আমরা কোনো একটা উদ্যোগ দেখছি না। আমরা দেশে স্ট্র্যাটেজি এই মুহূর্তে আলোচনা করতে পারি না, আলোচনা করতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি, আমি আপনার এই টপিক আমি এন্টারটেইন করতে পারলাম না। এবং আপনি জানেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হবে। আমি এই নিয়ে আলোচনা করতে আমি এন্টারটেইনই করতে পারছি। যদি ইউএন নিয়ে বলেন তাহলে বলতে পারি কি আমেরিকা যারা ভিসাই বাতিল করে দিয়েছে শেখ হাসিনা, তাদের উদ্দেশ্য খুব ক্লিয়ার, তাদের উদ্দেশ্য খুব ক্লিয়ার। সংকট যারা মেটাবে তারা একদম সাইলেন্ট, সেখান থেকে কিছু আসছে না। আমি থাকার কি দরকার? এক্সিস্টেন্স কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। না এই জিনিসটা হচ্ছে এটাতে বিদেশি এটা যদি বিদেশের ইন্ধন না থাকা, হ্যাঁ বিদেশের যদি মদত না থাকে তাহলে এই সংস্কৃতি দিয়েই কিন্তু এই দেশটি আবার একটা এইরকম জায়গাতেই পৌঁছে যাবে। কারণ ভারত এবং বাংলাদেশ একটা যৌথ পরিবারের মতো। আমার মনে হয়, আমার বিশ্বাস সেটা মিটবে কি যদি অন্য কোনো দেশ এটার মধ্যে ঢুকে না থাকে। না আমি বলছি হাজার বই, হাজার ক্যাসেট, হাজার সংগ্রহ, মানে মিউজিয়ামে আমরা কি বলি, মিউজিয়ামে কি থাকে আমরা সবাই জানি, গোটা মিউজিয়াম জ্বালিয়ে দেওয়া হলো। দেখুন আমেরিকার মতো জায়গায় দূতাবাসে লোক ঢুকে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কালকে তো দেখলাম টিভিতে দূতাবাসে লোকে বইগুলোকে নিয়ে নিচ্ছে। আমেরিকা শেখ হাসিনার ভিসা যখন বাতিল করছেন বলছেন আমাদের দেশে ঠাঁই নেই, বোঝা যায় আসলে কার কোন উদ্দেশ্য রয়েছে।